ইউরোপে ঘুরতে যাওয়ার স্বপ্নটা ফাইনালি সত্যি হলো। আর তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, তারা দেখেছো যে কিভাবে আমরা ক্রুজে করে আর বাসে করে ফাইনালি ফ্রান্সে এসে পৌঁছলাম। ফ্রান্সের পোর্টে নেমে সেখান থেকে আবার আমরা বাসে করে প্যারিসের পথে রওনা দিলাম। আর এটা ফ্রান্সের কান্ট্রি সাইড। কান্ট্রি সাইডটা প্রায় লন্ডনেরই মতো। আর প্রায় ঘন্টাখানেক ওই পোর্ট থেকে বাসে করে যাওয়ার পরে আমরা প্যারিস শহরের কাছাকাছি এসে পৌঁছলাম। এবার প্রায় প্যারিস শহরে ঢুকেই পড়েছি। দূর থেকে দেখা যাচ্ছে প্যারিস শহর, এই যে প্যারিস শহরের বোর্ড। আর কন্টিনিউয়াসলি ফ্রেঞ্চেই অ্যানাউন্স হচ্ছিল। আগেই আমি বলেছি আমার আগের ভিডিওতে যে যেহেতু ফ্রেঞ্চে অ্যানাউন্স হয়েছে সবকিছু, বা সেই কারণে আমাদের কিন্তু বেশ একটু অসুবিধে হয়েছে ফ্রান্সে ঘুরতে। এবার আমরা বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। এইটা বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে বার্সি সেন। এটা প্যারিসের একটা মেন বাস স্টেশন। আর এই মেন বাস স্টেশনে নেমে আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম। আমরা উবের থেকে ট্যাক্সি ডেকেছিলাম, কিন্তু উবের থেকে যে ট্যাক্সিটা এসেছিল সেই ট্যাক্সিটা আমাদের লাগেজ দেখে বললো যে এটা যাবে না। তারপরে একজন লোকাল ট্যাক্সিওয়ালা সেই এগিয়ে এসে আমাদেরকে হেল্প করলো। আর উবের থেকে যে ট্যাক্সিওয়ালাটা এসেছিল সে এমন করছিল যেন সে কিছুই ইংলিশ বুঝতে পারছে না। তারপরে এই লোকাল ট্যাক্সিওয়ালাটা ভাঙা ভাঙা ইংলিশে আমাদের হেল্প করলো। আর আমরা এখন এই আমাদের হোটেলে এসে পৌঁছলাম। এই হোটেলের নাম হচ্ছে হোটেল রয়্যাল প্যারিস। এটা প্রায় বাস স্ট্যান্ড থেকে মিনিট 20 মতো দূরে। আর এটা একটা বুটিক হোটেল। বেশ সুন্দর ছিমছাম হোটেলটা, সুন্দর সাজানো গোছানো হোটেল। এই হোটেলটাতে ডাইনিং অপশনও কিন্তু আছে। আমরা এই হোটেলটাতে 3 রাত্রি ছিলাম, আর তার জন্য আমাদের পড়েছিল 440 ইউরো মতো। শোনাই। সব থেকে মজার কথা হলো হোটেলের রিসেপশনে যে মেয়েটি ছিলেন তিনিও কিন্তু এক বর্ণও ইংরেজি বুঝতে পারছিলেন না। আমার তো একটু অবাকই লাগলো, কেন কি প্যারিসে আমি জানি যে প্রচুর টুরিস্ট আসে এবং প্রায় কেউই ইংলিশ বলছে না বা বুঝতে পারছে না। এটা খুব অদ্ভুত লাগলো। আমাদের সাউথ ইন্ডিয়ার কথা মনে পড়ছিল। কেমন লাগছে তোর? এটা বুটিক হোটেল। তারপরে মেয়েটি গিয়ে ম্যানেজারকে ডেকে নিয়ে এলো এবং তারপরে উনি আমাদের চেক ইন করলেন এবং আমাদেরকে ঘরটা দেখিয়ে দিলেন আমাদের। আমরা একটা 4 বেডেড রুম নিয়েছিলাম। এমনি সবকিছু আধুনিক সুযোগ সুবিধে ছিল রুমটাতে। একটা ছোট্ট ফ্রিজও ছিল, আর টিভি যেরকম নর্মাল থাকে সেরকম সবকিছু ছিল। ও, এখানে একটা ইয়ে রয়েছে, কফি। এই দিক দিয়ে সামনেটাই ফ্রন্টটা দিয়ে। পরের দিন আমরা রওনা দিয়েছিলাম বেশ কিছু লোকাল সাইট সিন করে আইফেল টাওয়ার দেখার জন্য। আমরা আইফেল টাওয়ারের টিকিট আগে থেকে বুক করে যাইনি, কারণ অনলাইন যেসব টিকিটগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোর সবই স্লট ছিল রাত্রি 11টার দিকে। তো অত রাত্রে সেটা সেফ হবে না, যেহেতু আমরা ট্যুরিস্ট, নতুন জায়গা, সেই ভেবে আমরা সেই স্লটটা অনলাইন বুক করিনি। ফাইনালি আইফেল টাওয়ারে পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছ যে এখানে বেশ জমজমাট, মানুষ মিউজিক বাজাচ্ছে নিচে বসে, ভদ্রমহিলা। এবং প্রথম দেখি আইফেল টাওয়ার একটা বিশাল স্থাপত্য। এবং এই যে আইফেল টাওয়ার, এটার ইঞ্জিনিয়ার ছিলেন গুস্তাভে আইফেল, এবং তার নামকরণ হিসেবেই আইফেল টাওয়ার হয়েছিল। এটা বানানো হয়েছিল, এই টাওয়ারটা 1887 থেকে শুরু করে 1889 অব্দি এর মধ্যে এটা তৈরি হয়েছিল।
আর বেশ ভালো ভিড় ছিল। তো প্রথমে আমরা গিয়ে নিচে আইফেল টাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালাম। সেখানে দেখতেই পাচ্ছো মানুষ বিভিন্ন রকম কসরত করছে। এখন দাঁড়িয়ে আছি আইফেল টাওয়ারের মধ্যে, ওয়েট করছি আইফেল টাওয়ারের উপরে ওঠার জন্য। ফাইনালি আমরা আইফেল টাওয়ারের টিকিট কাটলাম। এই টিকিটটা আইফেল টাওয়ারের বিভিন্ন ফ্লোর আছে, কোন ফ্লোরে উঠতে চাও সেই অনুযায়ী। 23 ইউরো থেকে শুরু করে 36 ইউরো অব্দি অ্যাডাল্টের, আর বাচ্চাদের 11 ইউরো মতো পড়ে, আর একদম টপ ফ্লোরের জন্য 18 ইউরো মতো পড়ে। এখানে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠারও অপশন আছে। যদি সিঁড়ি দিয়ে উঠতে চায় কেউ, বা কেউ অনেকে ওটা সিঁড়ি ইউজ করে ওঠে, বা যারা পাহাড়ে চড়ে সেরকম ভাবে মাউন্টেনিং এর মতন করে ওঠে রোপ দিয়ে, ধরে না সেরকম যাবে? অনেকগুলো অপশন আছে এবং তার টিকিটগুলো আলাদা আলাদা। আস্তে আস্তে উঠবে। ফাইনালি সেই সব টিকিটের দাম কত আমরা জানতে চাইনি, কারণ সেগুলো আমাদের কোনো অপশনের ভেতরে ছিল না। আমরা লিফটটাই ইউজ করেছি ওই জন্য। এই আইফেল টাওয়ার প্রায় 1083 ফিট উঁচু এবং প্রায় 125 মিটার চওড়া, মানে 410 ফিট চওড়া। ফাইনালি এসে পৌঁছেছি আমরা আইফেল টাওয়ারের ওপরে। এখান থেকে পুরো প্যারিস শহরটাই কিন্তু দেখা যায়, এটা একটা অপূর্ব অভিজ্ঞতা। এই যে এখান থেকে এই যে সেন নদী, এটা পুরো প্যারিস শহরের উপর দিয়ে বয়ে গেছে এবং তার দুধারে প্যারিস শহর। উপর থেকে দেখতে দুর্দান্ত লাগছে। এবং 1930 সালের আগে অবধি এইটাই মানুষের বানানো সব থেকে উঁচু স্থাপত্য ছিল। শোনাই। আস্তে আস্তে দুপুর থেকে বিকেল হচ্ছিল, আর আমরা একটা অপূর্ব বিকেলের সাক্ষী হচ্ছিলাম। একদম আইফেল টাওয়ারের উপর থেকে এই অপূর্ব সুন্দর প্যারিস শহরটা দেখা যাচ্ছিল। আকাশের রং পরিবর্তন হচ্ছিল, তার সাথে শহরেরও রং পরিবর্তন হচ্ছিল, আর আমরা মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম। শুধু আমরা নয়, যত টুরিস্ট ওপরে উঠেছে প্রত্যেকেই প্রায় মন্ত্রমুগ্ধের মতো দেখছিল। কি দেখছিস? ওখানে একটা টেলিস্কোপ ছিল। হ্যাঁ, যা বলছিলাম, ওখানে একটা টেলিস্কোপ ছিল, আর সেই টেলিস্কোপে চোখ রেখে প্যারিস শহরের যে আরো স্থাপত্যগুলো আছে সেটাকে খুব কাছ থেকে দেখা যাচ্ছিল।
সোনাই কিন্তু এটাতে ভীষণ ইন্টারেস্ট পেয়েছিল, অনেকক্ষণ টেলিস্কোপে চোখ লাগিয়ে বিভিন্ন দিকে করে গোটা প্যারিস শহর এবং তার বিভিন্ন স্থাপত্য। কারণ প্যারিস অনেক পুরনো একটি শহর এবং এতে প্রচুর অনেক ল্যান্ডমার্ক স্থাপত্য রয়েছে। আর আইফেল টাওয়ার নিজেই একটা ল্যান্ডমার্ক। এরপরে আমরা আইফেল টাওয়ার থেকে নেমে এলাম আর তার চারপাশে যে রাস্তা গলি সেগুলো একটু ঘুরে ঘুরে এক্সপ্লোর করলাম। নামতে মন চাইছিল না, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, সেই জন্য আস্তে আস্তে নামতেই হলো। কারণ ধীরে ধীরে টুরিস্টরা নেমে আসছিল, সন্ধে হয়ে যাচ্ছিল। আর আইফেল টাওয়ারের চারপাশে যেহেতু এটি একটি ল্যান্ডমার্ক, সেই জন্যে এর যে ছোট রেপ্লিকা বা এর কিচেন, বিভিন্ন রকম মেমেন্টো সব কিছু বিক্রি হচ্ছিল। তবে হ্যাঁ, একটা কথা খুবই মনে রাখার, সেটা হচ্ছে আইফেল টাওয়ারের এখানে বা গোটা প্যারিস শহরেই কিন্তু প্রচণ্ড পিকপকেট এইগুলোর ভয় রয়েছে। কাজেই যারা ট্যুরিস্ট যাবেন তারা নিজেদের ব্যাগ, পাসপোর্ট, টাকা পয়সা খুবই সাবধানে রাখবেন। একটু অন্যমনস্ক হলেই কিন্তু বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হতে হয়। এরপর আস্তে আস্তে সন্ধে নামছে, সঙ্গীরা গেল একটু আইসক্রিম খেতে। তো আমিও ঠিক করলাম আমি একটা রেপ্লিকা কিনবো। চারিদিকেই তো এরকম আইফেল টাওয়ারের রেপ্লিকা বিক্রি হচ্ছিল। তো তারপরে অনেক দরদাম করার পরে এই ভদ্রলোক আমাদেরকে ঠিকঠাক দাম দিলেন এবং এনার কাছ থেকেই আমরা ফাইনালি কিনলাম। একটা আইফেল টাওয়ার মোটামুটি 20 ইউরো মতো পড়লো, আর তিনটে কিচেন 10 ইউরো মতো। আর তার সাথে কিছু মেমেন্টোও কিনলাম। এইবারে আইফেল টাওয়ারের লাইটটা একদম জ্বেলে দিয়েছে, আর কি সুন্দর ঝকঝক ঝলমল করছে। আর উপরের ওয়াচ টাওয়ারটাও ঘুরছে, কারণ আফটার অল এটা একটা টাওয়ার ঘুরছে, সেটার কাজ হচ্ছে চারিদিকে নজর রাখা। আর যেটা বলার সেটা হচ্ছে যে এরপরে ট্যাক্সি ডেকে আইফেল টাওয়ারকে বিদায় জানিয়ে ঘরে ফেরার পালা, ঘরে মানে হোটেলে ফেরার পালা। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আরো এরকম ভিডিও আমাদের পরবর্তী ইউরোপ ভ্রমণের ভিডিওর জন্য অপেক্ষা করো। আরো অনেক ভিডিও নিয়ে আমি আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।